পাকিস্তান দল মানেই বিনোদন, এটা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশের হোম গ্রাউন্ডে এসে তারা 2-1 ব্যবধানে সিরিজ হারার পরে এমন এক অবাস্তব এক দাবি করলো, যেটা শুনে আপনি নিজেও বিস্মিত হবেন এবং অবাক হয়ে যাবেন যে পাকিস্তানের মতন একটা ক্রিকেট টিমের কাছ থেকে এই ধরনের বিবৃতি কখনো আশা করা যায় না। আমরা বিশ্বকাপে দেখেছি এই পাকিস্তান কতটা ইমব্যালেন্সের পরিচয় দিয়েছিল। তারা এক এক সময় ক্ষণে ক্ষণে রূপ পাল্টিয়েছিল। বাংলাদেশ বিশ্বকাপে বয়কট হয়েছিল এবং ভারত তারা নিজেদের ইগো ধরে রাখার জন্য আইসিসিকে ব্যবহার করে বাংলাদেশের দাবি না মেনে বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ থেকে বয়কট করে। আর তখন বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান, বাংলাদেশের সমর্থনে তারা ভারতের ম্যাচ বর্জন করবে। বিভিন্ন ধরনের কথা বলার পরও শেষ পর্যন্ত আমরা দেখেছি তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা ভারতের সাথেও খেলেছে এবং বিশ্বকাপে তাদের প্রত্যেকটা ম্যাচেই তারা উপস্থিত থেকেই খেলা নিশ্চিত করেছিল এবং মাঝে মাঝে তারা 2-1টা ম্যাচ জয়ী হওয়ার পরে বাংলাদেশের প্রতি তারা এই ম্যাচটা উৎসর্গ করেছে, এমন বিভিন্ন বিবৃতি দিতে আমরা দেখেছি। তো সব মিলিয়ে পাকিস্তান মূলত প্রথম থেকেই এক প্রকার বাংলাদেশের ইমোশন নিয়ে খেলেছিল এই বিশ্বকাপে। যদি এখানে আমি ভারতকে একটু ক্রেডিট দিতে চাই, অর্থাৎ ভারত তারা তাদের ইগোটা ধরে রাখার চেষ্টা করেছে, এটা অবশ্যই সকলেই চাইবে। তো সেদিক থেকে বাংলাদেশের অবশ্যই কূটনীতিকভাবে বা ডিপ্লোম্যাসি কায়দায় বাংলাদেশ ভারতের সাথে পেরে ওঠেনি, যেখানে এটা বাংলাদেশেরই একটা কূটনৈতিক পরাজয়। তো এদিক থেকে পাকিস্তান যে বাংলাদেশের পাশে প্রকাশ্যে অবস্থান নেবে থাকবে, এটাও কিন্তু পাকিস্তান নিশ্চিত করেনি। যদি পাকিস্তান নিশ্চিত করতো তাহলে সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ মিলে একটা বড় ধরনের বিজয় ছিনিয়ে নিতে পারতো আইসিসির কাছ থেকে। আমরা বিভিন্ন ধরনের কথা শুনেছিলাম যে আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিয়ে এইটা দিচ্ছে ওটা দিচ্ছে, বা পাকিস্তানের কারণে আইসিসি চাপে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে বাংলাদেশকে এই সুবিধাগুলো অ্যাডভান্টেজগুলো দিতে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই অ্যাডভান্টেজের কিছুই কিন্তু দেখছি না। তো সব মিলিয়ে বড় একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ পেয়েছে, যেটার কল্যাণ অবশ্যই পাকিস্তানের মাধ্যমে এসেছে। সেটা হচ্ছে এই বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। অর্থাৎ আইসিসি ঠিক অন্যান্য সহযোগী দেশগুলোকে যেভাবে সূচি অনুযায়ী খেলার সুযোগ বা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল, সেম একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও সুযোগটি রেখেছে। কোনো বড় ধরনের নিষেধাজ্ঞায় বাংলাদেশকে পড়তে হয়নি। তবে এবার এই যে পাকিস্তান বাংলাদেশে খেলতে এসে 2-1 ব্যবধানে তারা সিরিজ জিতেছে। আমরা ম্যাচগুলো যদি দেখি তাহলে প্রথম ম্যাচ বাংলাদেশ একতরফাভাবে জেতে, যেখানে পাকিস্তান চরম একটা ধাক্কা খেয়ে মাত্র 114 রানে তারা আপনার অল আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে আমরা আবার সেম একই ঘটনা দেখি, বাংলাদেশ পাকিস্তানের কাছে চরমভাবে পরাজিত হয় এবং বাংলাদেশও 114 রানে তারা অল আউট হয়ে যায়, 96 রানে বড় ব্যবধানে পরাজিত হয়। কিন্তু তৃতীয় ম্যাচটা, যেটা সিরিজ নির্ধারণী ম্যাচ গতকাল হয়েছে, এই সিরিজ নির্ধারণী ম্যাচটাই মূলত একটা আমরা অসাধারণ ক্রিকেট দেখলাম, একটা অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা দেখলাম, যেখানে শেষ পর্যন্ত বা শেষ বল পর্যন্ত ম্যাচটা আপনার কোন দিকে যাবে এটা নিয়ে কিন্তু সকলের ভিতরে একটা সন্দেহ ছিল। অর্থাৎ ম্যাচের শেষ বল পর্যন্ত সকলকে ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়েছে। এমন ম্যাচ যদি 3টাই হতো তাহলে অনেক ভালো হতো। তো তারপরেও এই সিরিজটা অত্যন্ত জমজমাট হয়েছে। তবে সবথেকে এই সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি হচ্ছে ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। তিনি গতকাল একটা অনবদ্য সেঞ্চুরি করেছে, এমনকি প্রথম ম্যাচেও দুর্দান্ত খেলেছিল। তো সব মিলে তানজিদ হাসান তামিম অসাধারণ একটা প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই সিরিজের মাধ্যমে তার কিন্তু ওয়ানডেতে ডেবিউ হয়েছে। পাকিস্তানও তারাও অনেক ভালো খেলেছে, তবে পাকিস্তানের সবথেকে সালমান আলী আঘা তিনি ভালো খেলেছে। বিশেষ করে গতকালকের ম্যাচে সালমান আলী আঘাও সেঞ্চুরি পেয়েছে, তবে তার সেঞ্চুরিটা ম্যাচ রক্ষা করতে পারেনি। ম্যাচের শেষ ওভারে আমরা যদি দেখি তাহলে যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে রিশাদ হোসেনের বোলিং নিয়ে। স্ট্রাইকে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এক পর্যায়ে 2 বলে 12 রান দরকার হয় পাকিস্তানের। ঠিক সেই সময় রিশাদের করা পরের বল শাহিন ভালোভাবে কানেক্ট করতে পারেননি, লেগ স্টাম্পের বাইরে হওয়ায় সেই বলে ওয়াইড দেন আম্পায়ার। পরে বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নেয়। হঠাৎ করে বাংলাদেশে যে এলবিডব্লিউর জন্য রিভিউ নিল, এখানে কিন্তু ক্রেডিট ক্যাপ্টেন মিরাজের নয়, পেছনে থাকা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস, যিনি টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন। এই লিটন দাসের এখানে বড় ক্রেডিট। লিটন মূলত মিরাজের উপরে একটা চাপ সৃষ্টি করে যে সে নিশ্চিত একটা শব্দ শুনতে পেয়েছে, এটা অবশ্যই হয় ব্যাটে লেগেছে না হলে তার বডিতে লেগেছে, সম্পূর্ণ এটা ওয়াইড হতে পারে না। শেষ পর্যন্ত মিরাজ লিটনের কথার উপরে ভিত্তি করে রিভিউটা নেয়। এখানে কিন্তু ক্যাচের কোনো রিভিউ হয় না,
কারণ যেহেতু ওয়াইড বল, তাই অবশ্যই এটা এলবিডব্লিউ রিভিউ ছিল। তো এই ঘটনায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। কেন অভিযোগ দিয়েছে? টিভি রিপ্লেতে যখন আমরা দেখি তখন দেখা যায় যে শাহিনের ব্যাটের কানায় লেগেছে বলটি, অর্থাৎ এলবিডব্লিউ হয়নি, তবে ব্যাটের লাগায় এটা ওয়াইডও হচ্ছে না। শুরুর ওয়াইডের পর সমীকরণ চলে আসে 2 বলে 11 রান, পরে ওয়াইড বাতিল হয়, এখন 1 বলে 12 রান চলে আসে এবং শেষ বলে মূলত যদি 6ও হয় আর রিশাদ হোসেন যদি একটা নো বল ছাড়া রাইট বল করে তাহলেও পাকিস্তান আর জিততে পারবে না। হয়েছেও তাই, শেষ বলে শাহিন শাহ আফ্রিদি আউট হয়ে গেছে, অর্থাৎ স্টাম্পিং আউট হয়েছে। এটা আর বড় বিষয় নেই, বড় বিষয় হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে তারা যে দাবিটা করেছে সেটা হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করার জন্য কোনো টাইমারও দেখা যায়নি টিভি পর্দায়। অর্থাৎ যে আপনার রিভিউটা নেওয়া যায় 15 সেকেন্ডের ভিতরে, সেই টাইমারটা আর তখন ছিল না, মানে সেই রিভিউ নেওয়ার সুযোগ ছিল না। তাহলে সেখানে 15 সেকেন্ডের যে টাইমারটা উল্লেখ করা থাকে, এরপরে রিভিউ নেওয়া কোন যুক্তিতে হলো? আর বাংলাদেশ টিম যখন রিভিউয়ের আবেদন করলো তখন আপনার অনফিল্ড আম্পায়ার তিনি কিভাবে সেটাকে সম্পূর্ণভাবে বৈধতা দিয়ে আবার রিভিউর জন্য আবেদন করে? এটাই মূলত পাকিস্তানের কাছে একটা বড় ধরনের একটা ধাক্কা। পাকিস্তান মনে করছে এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে, যেটা না করলেও পারতো, বা হচ্ছে আপনার আম্পায়ার অনফিল্ড আম্পায়ার। যদিও ম্যাচের ফল ইতিমধ্যে চলে এসেছে, 2 বলেও 11 রান হয়তো শাহিন শাহ আফ্রিদি নিতে পারতো না, কিন্তু এখানে বাংলাদেশ যেটা করেছে সেটা বাংলাদেশের দিক থেকে যৌক্তিক, ঠিক আছে। বাংলাদেশ অবশ্যই গুড ক্রিকেট খেলেছে এবং গুড প্ল্যানিং একটা ক্রিকেট উপহার দিয়েছে, সেদিক থেকে তারা আবেদন করতে পারে। এখন আবেদন অ্যাকসেপ্ট হবে কি হবে না, অ্যালাউড হবে কি হবে না, এটা অনফিল্ড আম্পায়ারের উপরে নির্ভর করবে। তাই অনফিল্ড আম্পায়ারের বিরুদ্ধে মূলত ম্যাচ রেফারির কাছে ইতোমধ্যে একটা কমপ্লেন জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। তারা উল্লেখ করেছে যেটা সম্পূর্ণভাবে টাইমারের পরের ঘটনা, টাইমারের ভিতরে হলে কোনো অসুবিধা ছিল না। তো প্রিয় দর্শক, মূলত পাকিস্তান টিমটা এই ছোটোখাটো ভুল ধরার কাজে ব্যস্ত। আসলে যারা একসময় ভারতের প্রতিদ্বন্দ্বী টিম ছিল, 90-2000 সালের দিকে আমরা খেলা যদি দেখি তাহলে সে সময় কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা চরম উত্তেজনা কাজ করতো এবং 50-50 2 দলের জয়ের চান্স থাকতো। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক 2010 সালের পর থেকে যদি ভারত পাকিস্তান ম্যাচ হয় তাহলে সেটা এক প্রকার এমনটা হয়ে গেছে যেমন অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের ম্যাচের মতো। যদিও জিম্বাবুয়ে এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারপরেও জিম্বাবুয়ে এখনও অস্ট্রেলিয়া থেকে যোজন যোজন পিছিয়ে। তো এদিক থেকে পাকিস্তান আর ভারতের ম্যাচও যদি আমরা দেখি তাহলে এটা আর ভারত পাকিস্তানের যে ম্যাচটা, এটা কিন্তু কারো কোনো কম্পিটিশন আবহ তৈরি করে না। এটা এখন এমন হয়েছে যেখানে আগে দর্শক সংখ্যা দেখা যেত মাঠ ভর্তি হয়ে যেত, এখন সকলেই জানে যে ম্যাচের ফলাফল কি হবে, তাই এই খেলার প্রতি আর কারোর আগ্রহ নেই। এখানে তো এক প্রকার বইলেই বসেছে বীরেন্দর সেহবাগ, এমনকি বিভিন্ন বিশ্ববিখ্যাত সুপারস্টার ক্রিকেটাররা, যে তারা ভারত পাকিস্তান ম্যাচ দেখতে একঘেয়ে হয়ে যাচ্ছে, তাদের কাছে বিরক্তি এসে যাচ্ছে, তারা বোরিং ফিল করছে। তার থেকে ভারত পাকিস্তানের পরিবর্তে ভারত বাংলাদেশ ম্যাচ যদি হয় তাহলে সেটা অত্যন্ত ফাইট হবে এবং সব থেকে কম্পিটিটিভ হবে। অর্থাৎ বড় আইসিসি টুর্নামেন্টগুলোতে, মেগা ইভেন্টগুলোতে এখন ভারত পাকিস্তানের পরিবর্তে ভারত বাংলাদেশ ম্যাচ হলে সেটাই সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং জনগণকে বেশি বিনোদন দেবে। তো প্রিয় দর্শক, পাকিস্তান মূলত এখন নিজেদের যে পরাজয়, এটা তারা লুকানোর চেষ্টা করলেও তারা কোনোভাবে তাদের এই পরাজয়ের গ্লানি তারা লুকাতে পারবে না। তারা যেটাই বলুক না কেন, মূলত বাংলাদেশ কোনো চুরি করেনি, বাংলাদেশ কোনো ইললিগাল কোনো কাজ করেনি, লিগালিটির ভিতরে থেকে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে, যেটা পাকিস্তান মেনে নিতে পারছে না। তাদের একটা বড় ইগোই লেগেছে।